কিতা দাঁড়া, এই দাঁড়াতে কইছি কারেন্ট দিয়ে যায় না। এই কিতা দাঁড়া, দাঁড়াতে কইছি কারেন্ট দিয়ে যায় না। কেনে ডাকছিস কেনে? ওর কুচাই কি? চা বাগানে কি সোনাদানা আছে যে ওর কোসায় ভরে নিয়ে আসবে? যা ভাগ। কোম্পানি কি আমার মুখ দেখতে রাখছে? চল পাতি চুরে ঘুরে বেআইনি। খাবারদার ওর গায়ে হাত দিবি না, বহুত খারাপ হয়ে যাবে। চল অফিসে চল, ছাড়া যাবে না। চুরি করেছ আবার বড় গলা করো। চল অফিসে চল। চুরি করেছে ও কামিনা? চুরি করছে না ও? চা বাগানে এই কি হইছে এখানে? এই স্যার ও পাতি চুরি করছে স্যার। সাহেব, আমরাই চা বাগানের কামিন আছি সাহেব। আমরাই চা গাছ বড় করি, চায়ের পাতা তুলি, বড় অফিসার থেকে শুরু করে পাহারাদার সবাই চা লয়ে যায়, আমাদের কেউ দেয় না। আমরা কি মানুষ না সাহেব? এই ওদের যেতে দাও, স্যার আমি দেখছি বিষয়টা। এই তোমরা যাও। কাজটা বোধহয় ঠিক হয়নি স্যার। কেন? স্যার, চা পাতা চুরি করা একটা বড় ধরনের অপরাধ। পাতা চুরি করে ওরা বিক্রি করে? না না, তা করে না, কিন্তু ওরা নিমক চা খায়। নিমক চা মানে? এটা স্যার এটা লবণ চা। এটা আপনি বলতে পারেন যে ওয়াটার স্যালাইনের মতো একটা চা। ওদের যে হার্ড ওয়ার্ক করে, তাতে করে এই লবণ চাটা ওদের জন্য দরকার, প্রয়োজন। যে জিনিসটা প্রয়োজন সেটা তো কোম্পানির সাথে দেওয়া উচিত। এখানে স্যার উচিত অনুচিত বলে কিছু নেই। এখানে মূল বিষয়টা হচ্ছে সব কিছু একটা নিয়মের ধারাই চলে। চলো স্যার। আসবো? আসুন, বসুন। মিস্টার রাকিব, আপনি এখানে চাকরি করতে এসেছেন না শ্রমিক আন্দোলন করতে এসেছেন? আমি স্যার ঠিক বুঝতে পারলাম না। আপনি এখানে জয়েন করার আগেই জানেন যে চা বাগানে একটা নিজস্ব ডিসিপ্লিন আছে, রাইট? এবং কারো কারণে যদি কোম্পানিতে ক্ষতি হয় এবং ইনডিসিপ্লিনের কারণে কোম্পানি ম্যানেজমেন্ট কিন্তু সেটা সহ্য করবে না। আরও জানেন যে এই কোম্পানি দীর্ঘদিন ধরে লসে রান করছে। কিভাবে কোম্পানিটাকে লাভে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা করবেন। স্যার, আমি কি কোনো অন্যায় করেছি? অবশ্যই অন্যায় করেছেন।
আপনি শুরু থেকে চা পাতা চুরির মতো একটা অন্যায়কে সহ্য করছেন, যখন তখন যার সাথে মেলামেশা করছেন। দিস ইজ নট ফেয়ার। আপনি এখন বাংলায় যান, রেস্ট নিন, কয়েকদিন কাজ করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্লিজ। ড্রাইভার গাড়ি থামান। আর বাংলা যাবেন না? না, বাকি পাটটা হেঁটেই যাবো। আপনি শুরু থেকে চা পাতা চুরির মতো একটা অন্যায়কে সহ্য করছেন, যখন তখন যার সাথে মেলামেশা করছেন। দিস ইজ নট ফেয়ার। আপনি এখন বাংলায় যান, রেস্ট নিন, কয়েকদিন কাজ করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চাকরি বাঁচাতে গিয়ে যদি সব কিছু মেনে নিই, তাহলে মানুষ হিসেবে মূল্য থাকবে কোথায়? চাকরি ছেড়ে দেওয়া মানে তো হেরে যাওয়া। আমি এখান থেকে নিয়মে পরিবর্তন আনতে চাই। সবার আগে আমার জানতে হবে শ্রমিকের সমস্যার কথা। আনিস সাহেব, আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে আপনার কেমন মনে হচ্ছে? ভালোই তো মনে হয়। কিন্তু সে যা করে বেড়াচ্ছে তাতে তো তাকে ভালো বলা যায় না। প্রথম প্রথম তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। আমাকে মনে হয় জানেন স্যার, রাকিব সাহেব খুব ট্যালেন্ট। ইতিমধ্যে উনি আমাদের প্রোডাক্ট অ্যান্ড প্রসেসিংয়ের একটা খসড়া তৈরি করে ফেলেছে। তাছাড়া ওনার ধারণা যে আমাদের যে 10 থেকে 20% লস হচ্ছে, সেটা হবার কথা নয়। সালাম সাহেব, সাহেব আমি ভুল নাই দেখছি তো সাহেব। কেন, আমার কি আসলে নিষেধ? নাই সাহেব, আমরা চা বাগানের শ্রমিক, আমাদের ঘরে কোনো সাহেব কেউ নাই আছে সাহেব। কোনো সমস্যা সাহেব? সমস্যাটা যে কি সেটা জানতে এসেছি। আমাদের আবার কি সমস্যা সাহেব? আমাদের সমস্যার কথা কি কেউ শুনতে চায় সাহেব? কেউ নাই শুনে। আমি শুনবো। তো ঠিক আছে সাহেব, চলেন গরিবের ঘরে ধরে বসবেন। ভাইয়া, তুই আয়। কোনো কিছু নিয়ে কি টেনশন করছো? গার্ডেনে তো কত কিছুই আছে টেনশন করার মতো। কেন, নতুন কোনো ঝামেলা হলো নাকি? না, ওই যে আমাদের ওই নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে না, ও একটু ঝামেলা পাকানোর চেষ্টা করছে। সে আবার কি করেছে? টি গার্ডেনের একটা নিজস্ব নিয়ম আছে। এই চাকরি আর 10টা চাকরির মতো নয়। কোনো কাউকে রিক্রুট করতে গেলে আগে তাকে নিয়ম কানুনগুলো জানিয়ে দেওয়া হয়। সব কিছু জেনে শুনে কেন সে এরকম করছে আমি ঠিক বুঝতে পারছি না। খুব অন্যায় কিছু করেছে? আরে প্রথম থেকে তো নিয়ম ভাঙা শুরু করেছে। চা পাতা চুরির মতো অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, দূরত্ব বজায় না রেখে শ্রমিকদের সাথে মেলামেশা করছে। এখন আবার শুনলাম লেবার লাইনে গিয়ে শ্রমিকদের সাথে আড্ডা মারছে। বলো কি ভাইয়া? হ্যাঁ রে, এরকম ভাবে চললে তো গার্ডেনে কোনো ডিসিপ্লিন থাকবে না। ঢাকায় আমাদের বড় সাহেবের অনেক সুনাম শুনলাম। এখানেও সবাই ওনার প্রশংসা করছে, কিন্তু তিনি কি জানেন না তার অজান্তে কত অন্যায় হয়, কত অবিচার হয়? এই মানুষরূপী হাতিগুলোর দাঁত উপড়াতে হবে। তার জন্য প্রয়োজন শ্রেণী বৈষম্য দূর করা, শোষণ দূর করা। ভাইয়া,
আমার মন বলছে কোথাও কোনো একটা ভুল হচ্ছে। ছেলেটাকে আমার সহজ সরলই মনে হয়েছে। আমার তাই মনে হয়েছিল, বাট আমি তাকে স্ট্রেট জানিয়ে দিয়েছি এটা রাজনীতি করার জায়গা না। সে কি বলে? বলল স্যার এটা ব্রিটিশ বেনিয়াদের নিয়ম, এই 2011 সালে এটার মূল্য কতটুকু। তাই নাকি? দেখ প্রিয়া, নিয়ম অমান্য করলে তো চলবে না। আমি তাকে স্ট্রেট বলে দিয়েছি কোম্পানি দীর্ঘদিন ধরে লসে রান করছে, কারো ইনডিসিপ্লিনের কারণে কোম্পানি যদি আবারও লসে পড়ে ম্যানেজমেন্ট তো ছেড়ে দেবে না। সে কি বললো? সে কি বললো? আসলে কি জানিস প্রিয়া, বাগানের নিয়ম সবাই মানতে পারে না, ওর জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। দেখি কি করা যায়, মানে চল। ভাইয়া, আমি চলে গেলে তোমার অনেক কষ্ট হবে, তাই না? প্রথম প্রথম হয়তো একটু হবে, পরে সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে তুই ভাবিস না। তোমাকে এইভাবে একা ফেলে যেতে আমার একদম ইচ্ছা করছে না। আমি জানি আমাকে ছাড়া থাকতে তোমার অনেক কষ্ট হবে। না না না, একদমই না। যখন শুনবো যে তোরা সবাই ভালো আছিস, আমার এই কষ্টটা সার্থক হবে। ওকে, যা। ঠিক মতো খাওয়া দাওয়া করো, ভালো থেকো। ডোন্ট ওয়ারি। এবার আমাকে দিয়ে আসো ঠিক মতন। কোথায় যাচ্ছেন রাকিব সাহেব? এই তো স্যারের সঙ্গে দেখা করতে, উনি তো হ্যাঁ, এখনো বাংলোতে। আচ্ছা, শুনেছি আপনার নাকি এখানকার নিয়ম মানতে অসুবিধা হচ্ছে। আসলে প্রথাগত অন্যায় তো আর মেনে নেওয়া যায় না, আর অন্যায় চাপিয়ে কারো উন্নতিও হয় না। কোম্পানি সিস্টেম রুলস কোথায় সেটা আমি জানতে পেরেছি, আর সেটাই আমি স্যারকে বোঝাতে চাই। আমি দোয়া করি আপনি সাকসেসফুল হবেন। আর আমি তো চলে যাচ্ছি, আপনি ভাইয়া টেক কেয়ার করবেন, এটা আমার রিকোয়েস্ট। চলে যাচ্ছেন মানে কোথায় যাচ্ছেন আপনি? আমি বোনের বাসায় যাচ্ছি, এখন থেকে ওখানেই থাকবো। তাহলে কি আমাদের দেখা হবে না? হবে হয়তো মাঝে মাঝে। আচ্ছা তাহলে আসি, খোদা হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আরে মিস্টার রাকিব, এত সকালে? সরি স্যার, বেশি সকালে চলে আসলাম। নো প্রবলেম, হ্যাভ এ সিট। স্যার, কালকে আপনি বলেছিলেন বাংলাদেশ ফিরে গিয়ে রেস্ট নিতে, কিন্তু আমি ঘুমোতে পারিনি স্যার। কেন? অনেক স্বপ্ন ছিল, চা বাগানে চাকরি করব, রিক্রুটে হলাম। ঢাকাতে শুনেছিলাম আপনার অনেক প্রশংসা, এখানে এসেও দেখলাম আপনার অনেক সুনাম। আমি অল্প সময়ের মধ্যে স্বপ্ন দেখলাম ভালো কিছু করার, কিন্তু এই ভালো মানুষটা অবর্তমানে তার অজানা অন্যায়গুলো আমাকে ভাবেই তুলছে। শ্রমিকরা হলো কোম্পানি চালিকা শক্তি, তাদের শোষণ করে কোনো কোম্পানি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আপনি কি জানেন টিলাবাবুরা অন্যায়ভাবে শ্রমিকদের হাজিরা চুরি করে, তাদের ওজনে ফাঁকি দেওয়া হয়। হাসপাতালে ডাক্তারের অবহেলার কারণে বছরে 30% শ্রমিক অসুস্থ থাকে। এর মানে কি স্যার? এর মানে কোম্পানি বছরে 30% ম্যান পাওয়ার লসে থাকে। শুধু এটুকু বলতে চাই স্যার, আপনার সুবিধা বঞ্চিত শ্রমিকগুলোর মাঝে দেয়ালগুলো ভেঙে দিন, এই কোম্পানি কোনোদিন লসের মুখ দেখবে না। মিস্টার রাকিব, আমি আপনার কথায় কনভিন্সড, তবে এটা প্রমাণ চাই। আপনাকে 7 দিন সময় দিলাম, আপনি যদি প্রমাণ করতে পারেন অথবা দেখাতে পারেন কোম্পানির উন্নতি, তাহলে আমি কথা দিচ্ছি এবারের ফাগুয়া উৎসবে আমি সবার সাথে আনন্দ করব। কিন্তু কথা হচ্ছে যদি না পারেন? আমি জানি স্যার, তবে এটাও জানি স্যার আমি হারবো না।
আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমতুল্লাহ বরকাতু। তা ছোট ভাই, তোমাদেরকে আজকে দেখে মনে হচ্ছে অনেকটাই ভালো আছো। অনেকটা ভালো থাকলে তো চলবে না, পুরোটাই ভালো থাকতে হবে। আরে তোমরা হচ্ছ তরুণ সমাজ, দেশের মূল চালিকা শক্তি। তোমরাই যদি ঝিমিয়ে পড়ো তাহলে তো পুরো দেশটাই ঝিমিয়ে যাবে, পুরো শহরটা নেতিয়ে যাবে। আরে বুঝলে তো মুন্না ভাইকে জেলে থাকতে হইতো না। ছোট ভাই, তোমাদের কথা শুনে মনে খুব কষ্ট পেলাম। যে ভাইটা দূরে আছো তার জন্য তোমরা কেঁদে ভাসিয়ে দিচ্ছ, তাকে কাছে টানার জন্য ব্যাকুল হয়ে গেছো। আর যে ভাইটা তোমাদের কাছে এসে পাশে দাঁড়াতে চায় তাকে তোমরা দূর দূর করে দূরে ঠেলে দিচ্ছ। না ভাইজান, এটা কেমন কথা বললেন? আপনাকে দূর দূর করবো কেন? হ্যাঁ, তাহলে এক কাজ করো, আবার 100 টাকা দিচ্ছি, ওই জেলাপি খেয়ে এসো, যাও। না না ভাই, আপনি এমনি এমনি আমাদের টাকা দেন। ভাই, তোমাদের মতো আমার একটা ছোট ভাই ছিল, তাকে আমি প্রতিদিন টাকা দিতাম, সে প্রতিদিন জিলাপি খেত, কিন্তু এখন আর সে নেই। সে নাই, কিন্তু আমরা তো আছি, আমরা তো আপনার ছোট ভাই। তাহলে এসো ভাই, আসো, তোমরা আমার বুকের কাছে আসো, প্লিজ আসো। কি ব্যাপার, একজন মানুষ 4 জনের বইয়ের মধ্যে জড়া ধরেছে, ঘটনাটা কি? ওই মতলবটা কি? ভাবি, তুমি কোনো কিছু নিয়ে টেনশন করছো? আরে দেখো না, প্রিয়াকে কখন থেকে ট্রাই করছি, ওর ফোনে তো কানেকশন পাচ্ছি না। আর এত টেনশনে কিছু নেই, ওই সিলেট শহর পার হলে অনেক সময় নেটওয়ার্কে ঝামেলা করে। অবশ্য তো রওনা হচ্ছে সকালে, সেই হিসেবে তো এতক্ষণে ওই যমুনা ব্রিজে থাকার কথা। হ্যাঁ, সেই জন্যই তো টেনশন হচ্ছে, বলো তো। তুমি এক কাজ করো তো, আরেকবার ট্রাই করো তো। হ্যালো, আরে প্রিয়া, তুই কোথায়? কোথায় সেটা তো বুঝতে পারছি না, কিন্তু বিশাল জ্যামের মধ্যে আটকে আছি। ও, কোথায় বলতে পারছি না, জ্যামে আটকে আছে। তুমি আশেপাশে কোনো সাইনবোর্ড দেখতে পাবো, তাহলে বুঝবে কোথায়। আচ্ছা, তুই এক কাজ কর না, তোর আশেপাশে কোনো সাইনবোর্ড দেখ, তাহলে বুঝতে পারবি কোথায়। পাশ থেকে কে পণ্ডিতি করছে? অনুভব ভাইয়া না? দাঁড়াও, এসে নি, দেখাবো মজা। কেন, ও আবার কি করলো? কি করেছে তা তো এখন বলা যাবে না, তবে আপু চিন্তার কোনো কারণ নেই, আজ রাতটা মনে হয় ঢাকাতেই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখি বাই। উফ, কথা শেষ হতে না হতেই মেয়েটা লাইনটা কেটে দেয়। আচ্ছা, টেনশন কমেছে তো এখন? ওকে। এই ফটকা মন্টুর বুকে যখন বুক মিলাইছো তখন অতি সহজে ছাড়া পাবা না। জিলাপি খাওয়ার জন্য টাকা দিছি না, চিপ দিয়ে রস বাইর করো। যাই হোক, তরুণ সমাজ এখন আমার হাতের মুঠো, এখন নেতাকে হাতের মুঠ করতে পারলেই কি চাস? যা এখান থেকে। কলি যাব নাকি? ওরকম হাত মুঠ পাকার ওই দিসকে, ওই হাতের মধ্যে কি আমাকে দেখা আগে, দেখা দেখ কি হাতের মধ্যে। না, দেখানো যাবে না, মহামূল্যবান জিনিস আছে এই হাতের মধ্যে। তুই বললি আমি তোকে দেখাবো, যা যা এখান থেকে। দেয়া বলা না? না না দেয়ালি কল তোর এই কামুন মেরে দেবো নে, বিশির জ্বালায় চলে যাবো নি। দেখা দেখা দেবো, কামুন দেবো। এই দাঁড়া দেখাচ্ছি, দেখা এই দেখা এই হ্যাঁ, ফাঁকা। ও তুই জাদু দেয়ালু মনে হচ্ছে। হ্যাঁ, এর নাম হচ্ছে ক্লিকিক জাদু। কি জাদু? ক্লিকিক জাদু। কি কি জাদু? তো ছাল পলে গুলো ধরে নিয়ে কি করতেছিল ওই জায়গায়? ওরে শিয়াল, ওটাও তুমি দেখে ফেলেছো? হ্যাঁ, ওটাও একরকম জাদু ছিল। জাদু ছিল ওটা।
তো আমাকে একটু জাদু দেখা 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 আনুষ্ঠানিকতা আছে, আনুষ্ঠানিকতা আছে। জাদুর একটা আনুষ্ঠানিকতা আছে, তুমি ছাড়ো, আমি দেখাচ্ছি। দেখা শোনো, দেখা। ওরা প্রথমে আমার এরকম সামনাসামনি ছিল। হ্যাঁ, আমি ওদেরকে বললাম যে তোমরা এক কাজ করো, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করো। ওরা চোখ বন্ধ করলো। আমরা এইভাবে থাকো, তারপর ওরা এইভাবে থাকলো। এই এই খারা, এই 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 খারা 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 খা। হ্যালো, আপনি কি করছো? কি আর করব, তোর অপেক্ষায় ছিলাম, দিলি তো একটা ড্রজ। এখন সব প্ল্যান ভেঙে গেল। প্ল্যান কি আমারও কম ছিল বলো? রাস্তায় জ্যামের কারণে সব প্ল্যান শেষ। কোথায় তোমাদের ওখানে গিয়ে আড্ডা মারবো তা না। আচ্ছা ঠিক আছে, আড্ডা কাল দেয়া যাবে, এখন তুই ঘুমা। রাস্তায় যতবার ঘুমিয়েছি ঘুম আসে কিনা সন্দেহ। প্রিয়া, তুই তো জানিস তোর শারীরিক সমস্যার কথা, না ঘুমালে সমস্যা হবে তোর। ঠিক আছে আপুনি, আমি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। ওকে, রাখি। ঠিক আছে, রাখি। কার সাথে কথা বলছিলে? প্রিয়ার সাথে। তোমাকে এমন চিন্তিত মনে হচ্ছে কেন? না মানে প্রিয়ার তো ইনসোমনিয়ার প্রবলেম আছে। হ্যাঁ, ও যদি না ঘুমাতে পারে তাহলে তো অসুস্থ হয়ে যাবে। তুমি চিন্তা করো না, মামা মামি আছেন, তারাই বিষয়টা দেখবেন। ওনারা তো বয়স্ক মানুষ, অত কি খেয়াল রাখতে পারেন? আমি দেখছি। নমস্কার, আসুন আসুন। আপনি আমাদের বাড়িতে, আমি তো ভাবতে পারছি না। অসময়ে এসে কোনো বিভ্রান্ত করলাম না তো? না না না, এ বাড়িতে আপনার আগমন সবসময় সুসময়। বরং আমি বিব্রত বোধ করছি অন্য কারণে। কি কারণে? আপনার কল্যাণে এ বাড়িতে মঙ্গল বয়ে আনলো, অথচ আমি আপনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারলাম না। সেই বিব্রত বোধটা আমার ভিতরে কাজ করছে, আমাকে ক্ষমা করবে। ছি বাবা, এইভাবে বলতে নেই। বিব্রত করার মতো কিছু তো তোমরা করনি। তোমরা মানে মানুষ, সেই জন্য মানুষকে মূল্যায়ন করো, মানুষকে বোঝো। কিন্তু যে মানুষগুলি মানের মান নষ্ট করে, মানুষের অমঙ্গল করে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। অমঙ্গল শক্তিকে পাশ কাটিয়ে কখনো ভালো থাকা যায় না বাবা। সারাদিন কোথায় ছিলেন আপনি? কেন, কি হয়েছে? কি হয়েছে সেটা পরের কথা, আগে আমি যা প্রশ্ন করলাম সেটার উত্তর দেন। যেখানে থাকার সেখানে ছিলাম। যেখানে থাকা সেখানে ছিলেন মানে? না মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি সারাদিন থানায় ছিলেন, তাই তো? আপনি সেখানেও ছিলেন না, আমি ফোন করেছি। কাজের জন্য খালি থানায় যেতে হবে? থানার কাজে বাইরে যাওয়া যেতে পারে না? ডিউটি থাকতে পারে না? আপনি বাইরেও কোনো ডিউটিতে ছিলেন না, আমি সে খবরও নিয়েছি। আমি থানায় ছিলাম না, আমি ওখানে ছিলাম না, তুমি ভালো মতন জানো আমি কই ছিলাম। লোকটা তো এমন ছিল না, থানায় গেল না, ফোন বন্ধ রাখলো, কিছু জিজ্ঞেস করলে মেজাজ খারাপ করছে। কি হলো? মঙ্গল শক্তি অমঙ্গল শক্তিকে প্রতিনিয়ত নিপীড়ন করবে, এটাই চিরন্তন সত্য। সে কারণে অমঙ্গল শক্তি থেকে দূরে থাকাই শ্রেয়। এখানে আমাদের বোঝার ভুল। অমঙ্গল শক্তি আধারের মতো, আলোর শেষ প্রান্তে তাদের অবস্থা। তাহলে কি করব? পৃথিবী থেকে এই অমঙ্গল শক্তিকে কিভাবে দূর করা যায়? পৃথিবী থেকে অন্ধকারকে যেভাবে দূর করা হয়েছে ঠিক সেইভাবে। বুঝলাম না। গোটা পৃথিবী আলোর প্রদীপ জ্বালিয়ে যেভাবে অন্ধকার দূর করা যায় ঠিক সেইভাবে মঙ্গলকামে মানুষের মঙ্গল কর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। অমঙ্গলকে পাশ কাটিয়ে কখনো ভালো থাকা যায় না বাবা। সুযোগ পেলেই তারা ছবল দেবে, ছবল মারার আগেই তাদেরকে প্রতিহত করতে হবে, রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে। আসি মানে আপনি কিছু না খেয়ে যাবেন? না মা, আমি সন্ধ্যার পর কিছু খাই না। কিন্তু আপনি না খেয়ে গেলে যে এবারই অমঙ্গল হবে। আমি কখনো কুসংস্কার বিশ্বাস করি না।
কিন্তু মা, আমি তোমারও বিশ্বাস নষ্ট করতে চাই না। দাও, যা কিছু এনেছো তার থেকে অল্প একটু দাও, আমি নিয়ে যাই। সদা মঙ্গলময়ী হয়। আসি বাবা। খবর কি তাড়াতাড়ি কর। স্যার ঘটনা খুব সাংঘাতিক স্যার। ঘটনা সাংঘাতিক, সাংঘাতিক কথা উচ্চারণ করতে না করছি না তোরে। জি স্যার। ক কি হয়েছে ক। স্যার কি করে যে বলি স্যার। তাড়াতাড়ি করে বলেন, এটা তাড়াতাড়ি করে বলেন নাকি আমি বাদ দিয়া। ওই যে স্যার আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না স্যার। আচ্ছা করলাম বিশ্বাস, এখন ক। স্যার ওই ম্যাডামরা আইসে দেখলাম ওই গণক ঠাকুরের রুমে যেতে স্যার। নিজের চোখে দেখছো? কি বলেন স্যার? ওই আপনি গেলে দেখতে পাবেন স্যার। স্যার চিন্তা করে লাভ নেই স্যার, ওই লুচ্চা গণক ঠাকুরের হাতে নাতে না ধরতে পারলে। ওই শালা লুচ্চা হারামি গণক ঠাকুররে আমি হাতে নাতে ধরবো, ঘরে ঢুকানি আমি ছুটাই দিয়েছি আমি। শালা 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 ওরা আমি হাতে নাতে তুইটা ফাঁসিতে ঝুলাম আমি। স্যার জি স্যার। অনুভব, কি হয়েছে ভাই? শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। তাহলে না, একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। কি বিষয়? গণক ঠাকুর যে বললেন অশুভ শক্তিকে পাশ কাটিয়ে ভালো থাকা যায় না, ছোবল মারার আগেই তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে। উনি কাকে ইঙ্গিত করেছে বুঝতে পেরেছো? হ্যাঁ, কাদের মোল্লাকে। কি ইঙ্গিত করেছে সেটা বুঝতে পেরেছো? তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবার ইলেকশন শুরু হওয়ার আগেই গোপনে তাদের বিরুদ্ধে আমাদের প্রিপারেশন নিতে হবে, যাতে কাদের মোল্লারা কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ভাই, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। তুই তো আমার চেয়ে অনেক ভালো বুঝিস। এখন ঘুমা, অনেক রাত হয়ে গেছে, ঘুমা। না ভাইয়া, তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুম আসবে না। আসবে আসবে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, দেখবি তোর ঠিকই ঘুম আসবে। এই সকল মিষ্টি মিষ্টান্ন তো রোজই খায়, আমাকে এমন কিছু নিয়ে যেতে হবে, এক্সেপশনাল কিছু। কিন্তু কি হতে পারে? পিঠে খাওয়ার দাওয়াত যখন দিয়েছে, তাহলে বাঙালিওয়ানা কিছু হলে ভালো হয়। দারুণ আইডিয়া এসছে, দারুণ আইডিয়া, সবাই খুশি হবে। হ্যাঁ, কিরে পাগলের মতো দাঁড়া দাঁড়া বিড়বিড় করতেছিস কে? হ্যাঁ, বিড়বিড় করছে মানে কি বলছো তুমি? বিড়বিড় করবো কেন? আমার চোখ ফাঁকি দেওয়া তো সোজা। হ্যাঁ, কাম কর, 10 টাকা দে, ভাবা বিটে কিনে খাও। দে। ভাবা পিঠে কিনে খাবে মানে? তুমি না ফুলা রুটি খেতে, এখন ভাবা পিঠা খেতে রয়েছো কবে থেকে? না, মনে কর দেই মাঝে মধ্যে একটু রুচির পরিবর্তন আনা লাগে। ওই ভাবা পিঠে তো মনে কর যে রুটির মতোই ফলে, আর ফুলা রুটি তো ফুলা রুটি। দে 10 টাকা দে। দে 10 টাকা দেবো, কিন্তু তার আগে একটা ইনফরমেশন বলো, মানে একটা খবর দাও। এখানে ভালো খেজুরের রস কোথায় পাওয়া যায়? যদি সেটা বলতে পারো তাহলে তোমাকে 10 টাকা দিয়ে দেবো। এইটা তুই কোনো প্রশ্ন করলু নাকি? খেজুরের রস তো তুই ওদের তাল গাছে যা পাবো, যা তাল গাছে যা। তুই তার আগে 10 টাকা দে। দে
দে যাই ভাবা পিঠে কিনে খাই শীতের মধ্যে আমি পাগল তো ভালো কথা বলে এসেছে। খেজুরের রস তো তাল তাল গাছে না, খেজুর রস তো খেজুর গাছ থেকে। খেজুর গাছ কোথায় পাওয়া যায় সেটা খুঁজে বের করতে হবে। আর রিস্কা, আর রিস্কাই থামো। ভাবি ভাইয়াকে বোঝাও, শুধু পরিবারের ঐতিহ্য নিয়ে বসে থাকতে তো হবে না, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কিন্তু আমার তো খুব ভয় হয়। আচ্ছা ভাবি, হাত পা গুটিয়ে বসে থাকলে কি নিরাপদে থাকবে তা তো না, এতে ভয়ের কারণ আরো বাড়বে। ভাবি তোমাকে বুঝিয়ে বললে তুমি বুঝবে। আচ্ছা তুমি আমাকে বলো, এই শহরের কতজন মানুষ এই চৌধুরী পরিবারকে পছন্দ করে? সে তো প্রায় সব মানুষই। আর পছন্দ করে না বা শত্রুতা করে এমন মানুষ কতজন? আর কে? কাদের মোল্লা আর তার লোকজন। ভাবি এই শহরে এতজন মানুষ আমাদেরকে পছন্দ করে, এই অল্প সংখ্যক মানুষের জন্য তো ভয়ের কোনো কারণ দেখি না আমি। খারাপ মানুষের সংখ্যা বেশি হয় না অনুভব, কিন্তু সেই অল্প সংখ্যক মানুষদেরকেই তো আমরা। সে কারণেই বলছি, হাত পা গুটিয়ে বসে না থেকে ওদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে। বাড়িতে সাপ ঢুকেছে বলে বাড়ি ছেড়ে পালিয়ে যাবো কেন? বরং সাপটাকে মারাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা বলছি না অনুভব। দেখো ভাবি, এই শহরটাকে আমি আমার বাড়ি মনে করি, শুধু মিল রক্ষা না, এই শহরের প্রতিটা মানুষের ভবিষ্যৎ সুনিশ্চিত করা এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই হাসান, আই এদিকে আসো। কি সাত সকালে কোথায় ছুটলে? ভাইজান একটু জরুরি কাজ ছিল। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলতে গেলে কয়েকটা শব্দ আমাকে শুনতে হবে। জরুরি জরুরি জরুরি। কি কি এমন জরুরি কাজ? না, বিশেষ জরুরি কাজ। যত জরুরি কাজই থাক, লতাকে সময় দেওয়াটাও কিন্তু খুব জরুরি। শোনো, এই সময়ে প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী তার পাশে থাকুক। কোন যেমন লম্পট, ভাই সেরকম টাউট, সে আনে সে আনে। কি হলো, চুপ করে রইল যে? কি ভাবছো? না ভাইজান, ওই যে জরুরি কাজটা বললাম যে ওইটা নিয়ে ভাবতেছি। ঠিক আছে, খুব জরুরি কাজ থাকলে যাও, কিন্তু লতার বিষয়টা মাথায় রাখবে। জি, যাও। এই শোনো শোনো, আচ্ছা এই শহরে সবচাইতে ক্ষমতাবান লোকটাকে? ভাইজান ক্ষমতা তো বিভিন্ন দিক দিয়ে হয়, আপনি কোন দিক দিয়ে জানতে চাইতেছেন সেটা একটু বলেন। মানে তোমার কথাটা ঠিক বুঝলাম না। ভাইজান ক্ষমতা তো অনেক রকমের, যেমন ধরেন কেউ টাকা দিয়ে ক্ষমতাধর, কেউ সম্মান দিয়ে ক্ষমতাধর, কেউ বৈধভাবে ক্ষমতাধর, আবার কেউ মনে করেন অবৈধভাবে ক্ষমতাধর। কোনটা? তোমার ব্যাখ্যা দেখে তো মনে হচ্ছে আমাকে আবার ওই জরিপ নিয়ে বসতে হবে। শোনো, আপাত দৃষ্টিতে তোমার কাছে কাকে সবচেয়ে বেশি ক্ষমতাধর মনে হয় আমি তার কথা জানতে চাচ্ছি। এই ধরেন যে নেতা কাদের মোল্লা। কাদের মোল্লা না? ঠিক আছে, তুমি যাও। কাদের মোল্লা, হ্যাঁ আমার হিসাবও তাই বলে। কাদের মোল্লা, মিস্টার কাদের মোল্লা, আমি তোমাকে এমন ভেলকি দেখাবো, এমন কারিশমা দেখাবো, তুমি সকাল দুপুর রাত সবসময় আমাকে ডাকবে, ডাকতে বাধ্য হবে। ম্যানেজার সাহেব, আপনি এত সকালে গিয়েছেন কেন? এই শীতের মধ্যে যাওয়ার কি কোনো দরকার ছিল? পরে গেলেই তো পারতেন। না স্যার, তেমন কোনো সমস্যা হচ্ছে না স্যার। তেমন কোনো সমস্যা হচ্ছে না বললে বিশ্বাস করি কি করে? যা শীত পড়েছে আমি তো বুঝতেই পারছি। স্যার, আপনি কর্মচারীদের আসলে বেশি ভালোবাসেন তো। এতদিন পর নিজেকে কর্মচারী মনে হলো ম্যানেজার সাহেব। আমি তো আপনাকে আমাদের পরিবারের সদস্যই মনে করি। স্যার, আসলে আমি কথাটা ওভাবে বলতে চাইনি, আমরাও তাই মনে করি স্যার। আমিও তাই মনে করি।
আচ্ছা ম্যানেজার সাহেব, ওদিকে কাজের কি অবস্থা? অবস্থা ভালো স্যার। তা বিদেশি সংস্থার কাজ করতে আমরা কতটুকু ক্যাপাবল এই মুহূর্তে বলতে পারবো না স্যার। ক্যালকুলেশন করতে আজকের দিনটা লাগবে স্যার। সময় লাগলে সময় নিন, এতে কোনো সমস্যা নেই, তবে ক্যালকুলেশনটা সঠিক হওয়া দরকার। জি স্যার। ভাইয়া কি করছো? না তেমন কিছু না, এই ফোনে ম্যানেজার সাহেবের সাথে কথা বলছিলাম। ও, অনেক ক্ষুধা পেয়েছে না? হ্যাঁ খিদে তো লেগেছেই। নাস্তা কি তৈরি হয়নি? হয়নি মানে? তুমি তো জানোই ভাবির ছোঁয়া লাগলে অটোমেটিক রান্না হয়ে যায়। তাহলে খেতে ডাকিসনি কেন? ওই যে ওস্তাদজি আসেননি যে, এই জন্য। ও, তাহলে তোর ভাবিকে ডাক, ছুটি আড্ডা মারা যাক। ডাকা যাবে না, ভাবি আর ছোট ভাইয়া সিরিয়াস কথা বলছে। সিরিয়াস কথা? এ ফ্যামিলির ফিউচার প্ল্যানিং নিয়ে। ও, তাহলে থাক, ডাকার কোনো দরকার নেই। ভাবি তোমাকে আরেকটু সহজ করে বলি, তাহলেই বুঝবে। আমাদের জুট মিলে আগুন লাগিয়েছিল কে? কাদের মোল্লা? আর গুদামের পাট চুরি করেছিল কে? সেটাও তো কাদের মোল্লাই। আর এই কাদের মোল্লাই শ্রমিক আন্দোলন করে জুট মিল বন্ধ করেছে। কিন্তু কাদের মোল্লার এত প্রতিহিংসার কারণ কি? একটাই কারণ, তার স্ত্রী আমিনা। মনে হয় ছেলে বসছে। এসে থাকলে বাঁচি, খিদে পেট চোচো করছে। আরে ওস্তাদ জি, আসো আসো আসো। আরে সেলিম, তুমি তো অনেকদিন বাঁচবে। কেন গো ভাবি? একটু আগে তোমাকে নিয়েই কথা বলছিলাম। সে কি কথা? খারাপ কিছু নয় তো আবার?